এরপর আমরা আসছি চলো থার্ড স্ট্যান্ডা। থার্ড স্ট্যান্ডা কি বলা হচ্ছে? মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক, অর্থাৎ আমার পা গুলো আবদ্ধ হয়ে আছে রাফ বার্ক, অমসৃণ গাছের ছালের ওপর। নর্মালি আমরা সবাই জানি গাছের ছাল তো অমসৃণই হয়, অর্থাৎ বাজ পাখি বলছে আমি যেন এখন বসে রয়েছি এই গাছের ডালের ওপর। ওকে, এইবার এইখানের মধ্যে একটা তোমরা ইমেজারি পাবে বা একটা ইমেজ পাবে, দ্যাট ইজ কল্ড ট্যাকটাইল ইমেজারি। হ্যাঁ, ট্যাকটাইল মানে স্পর্শ, টাচ, যেটা আমরা ফিল করতে পারি। ওই যে গাছের সারফেসটাকে রাফ বলা হলো, রাফ যখন শব্দটা এলো আমরা অনুভব করতে পারছি রাফ কেমন, খসখসে ভাবটা কিন্তু আমরা অনুভব করতে পারছি। হ্যাঁ, হাত দিয়ে হয়তো ফিল করছি না, বাট মনের মধ্যে অনুভব করতে পারছি কিন্তু খসখস হলে কেমন হয়। তাহলে এই যে শব্দের মাধ্যমে যখন কোনো ইমেজকে তুলে ধরা হচ্ছে, যেটা আমাদের স্পর্শেন্দ্রিয়কে জাগিয়ে তুলছে, এই ধরনের ইমেজগুলোকে বলা হয় ট্যাকটাইল ইমেজ। বিভিন্ন ধরনের ইমেজ হতে পারে। It took the whole of creation to produce my food. এইবার হক প্রাউডলি একটা অ্যানাউন্সমেন্ট করছে, গর্বের সাথে একটা ঘোষণা করছে। কি ঘোষণা করছে? হক বলছে যেটা গোটা ক্রিয়েশনকে লেগে গেছে আমার এই পাটা সৃষ্টি করার জন্য। অর্থাৎ হক তার এই পাকে নিয়ে গর্বিত, কারণ তার এই পাগুলো স্ট্রং এবং এর দ্বারাই সে শিকারকে একেবারে খপ্পরে ভরে আনে, এবং তার মনে হচ্ছে এই পা দুটোই যেন সুপ্রিম পাওয়ার, কারণ এর দ্বারাই সে কারো মৃত্যু, কারো বেঁচে থাকা সমস্ত কিছুকে কন্ট্রোল করছে, তার শিকারকে সে ধারণ করছে এই পায়ের দ্বারাই। তাই সে বলছে এই গোটা ক্রিয়েশন বা এই গোটা সৃষ্টি যেন একত্রিতভাবে মিলিত হয়ে আমার এই পাটা সৃষ্টি করেছে। এইবার আবার এখানেও একটা লক্ষণীয় বিষয় আছে। এই লাইনটাতে একটা লক্ষ্য করো, ক্রিয়েশন শব্দটা সিটা ক্যাপিটাল লেটারে দেওয়া হয়েছে। এমনি এমনি লেখক বা কবি এই শব্দটা ক্যাপিটালে করে দেননি। কবিদের প্রত্যেকটা অংশে পরিচালনা করার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো কারণ থাকে, এখানেও কারণ আছে। এই ক্রিয়েশন দ্বারা একটা রিলিজিয়াস ইমেজকে তুলে ধরা হচ্ছে। বাইবেলের বুক অফ জেনেসিস যে কনসেপ্ট, যে ঈশ্বর এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি করেছেন, বুক অফ জেনেসিস সেটাই বলছে। তাহলে এখানে এই ক্রিয়েশনকে গড হিসেবেও কিন্তু ভাবা যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ এটা একটা রিলিজিয়াস ইমেজ এবং এটা গডকেও ভাবা যেতে পারে। আবার এই ক্রিয়েশনকে আমরা ইভালিউশনও ধরতে পারি, অভিব্যক্তিও ধরতে পারি। কিন্তু এখানে কবি ইচ্ছাকৃতভাবে ক্যাপিটাল লেটার প্রয়োগ করেছে টু গিভ অ্যান অ্যালিউশন, একটা অ্যালিউশন দেওয়ার জন্য। কিসের অ্যালিউশন? ওই বাইবেলের বুক অফ জেনেসিসের যে অ্যালিউশন, যে ঈশ্বর জীবজগতে প্রাণের সৃষ্টি করেছেন বা জন্তুর সৃষ্টি করেছেন, সেটাকে বোঝানোর জন্য। তাহলে বাজ পাখি ইনডাইরেক্টলি কি বলতে চাইলো? আমার এই পা দুটো সৃষ্টি করতে যেন ঈশ্বর স্বয়ং নিজে উপস্থিত হয়েছেন, অর্থাৎ ঈশ্বর নিজের সময় নিয়ে আমার এই পা দুটো সৃষ্টি করেছেন। মাই ইচ ফেদার, আমার প্রত্যেকটা পালককে সৃষ্টি করেছেন। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট। লক্ষ্য করো, আগের লাইনটা পুরো উল্টে গেল। টু প্রডিউস মাই ফুট, এই লাইনটা পাল্টে এখন কি হয়ে গেল? আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট। অর্থাৎ যে সৃষ্টি আমাকে বা যে সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করলো, সেই সৃষ্টিকেই আমি এখন আমার পায়ে ধারণ করি। তার মানে সেই সৃষ্টিকে বলতে বাজ পাখি যেমন ঈশ্বরের সৃষ্টি, অন্যান্য অনেক জন্তু জানোয়ার যারা এই পৃথিবীতে রয়েছে, সমস্ত জন্তু জানোয়ার সকলেই তো সেই ঈশ্বরের সৃষ্টি। তাহলে বাজ পাখি বলছে যে ঈশ্বরের সৃষ্টি করা পায়ের দ্বারা আমি ঈশ্বরেরই সৃষ্টি করা বাকি প্রাণীদেরকে ধারণ করি, অর্থাৎ ধরি, স্বীকার করি, সোজা কথা। তাহলে বাজ পাখি যেন একটা গর্বের সাথে বা অহংকারের সঙ্গে কথা বলে উঠলো যে ক্রিয়েশন আমাকে সৃষ্টি করেছে, আমি এখন সেই ক্রিয়েশনকেই পায়ে ধরি। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট। তাহলে এই গোটা স্ট্যান্ডাটার মধ্যে বাজ পাখির একটা নার্সিসিস্টিক অর্থাৎ আত্মকেন্দ্রিক একটা অনুভূতি পায়। নার্সিসিস্টিক এই শব্দটা তুলে কিন্তু কোশ্চেন দেয় তোমাদের। হ্যাঁ, তাহলে এই গোটা অংশে অর্থাৎ থার্ড স্ট্যান্ডায় আমরা বাজ পাখির একটা নার্সিসিস্টিক পার্সোনালিটির পরিচয় আমরা পাচ্ছি। এর পরেরটায় আসি, স্ট্যান্ডা 4। or fly off and revolve it all slowly। তাহলে বাজ পাখি বলছে, অথবা আমি অনেকটা উপরে উড়ে যাই, and revolve it all slowly, এবং এর চারিদিকে ধীরে ধীরে করি। এখানে যে ইট প্রোনাউনটা ইউজ করা হলো, এটা কার জন্য ইউজ করা হলো? এখানে ইট বলতে কিন্তু ওই যে আগে যেটা পড়ে এলে
ক্রিয়েশন, সৃষ্টি, তাকে বোঝানো হয়েছে, অথবা পৃথিবীর জীবজন্তুকেও বোঝানো হয়েছে, কারণ পৃথিবীর জীবজন্তুগুলিই তো ঈশ্বরের সৃষ্টি। তাহলে এখানে ইট হলো ক্রিয়েশন অথবা আর্থ ক্রিয়েচার বলতে পারো, পৃথিবীর জীবজন্তু। তাহলে বাজ পাখি বলছে যে আমি অনেক ওপরে উঠে যাই এবং এই পৃথিবীর অন্যান্য জন্তুদেরকে কেন্দ্র করে আকাশে গোল গোল করে ধীরে ধীরে ঘুরতে থাকি, যেমনটা তোমরা দেখেছিলে সেকেন্ড কামিং এ, ওই যে জায়ার যে শব্দটা পেয়েছিলে ঠিক সেইভাবে। I kill where I please because it is all mine. এটা কি বোল্ড অ্যাসারশন, মানে বোল্ড উক্তি। দেখো বাজ পাখি বলছে I kill where I please, অর্থাৎ আমি হত্যা করি যখন খুশি, যেখানে খুশি, যেখানে আমার মন চায়, কারণ it is all mine, কারণ এখানে যা কিছু আছে সবই আমার জন্য। একটা বোল্ড অ্যাসারশন। বাজ পাখি বলছে এই দুনিয়ার সবকিছুই সৃষ্টি হয়েছে আমার জন্য, আমার ক্ষমতা আছে সৃষ্টিকে কন্ট্রোল করার, সুতরাং আমি যেখানে মন চাইবে, যখন মন চাইবে, যাকে মন চাইবে তাকেই স্বীকার করব, এটা আমার অধিকার। একনায়করাও ঠিক এইভাবেই দেশ শাসন করতে চান। তারা মনে করেন যে গোটা দেশের সর্বে সর্বা আমি, গোটা দেশের মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা আমার আছে, সুতরাং আমি যখন চাইবো, যেখানে চাইবো, যাকে চাইবো সেখানেই তাকে অপদস্থ করব, সেখানেই চাইলে তাকে হত্যা করব, যেমনটা নেতারা করে থাকে। ভোটের আগে আসে, তারা বলে তোমরা আমায় দেখো, ভোট হয়ে গেলে বলে আমি তোমাদের দেখবো না, আমি যা চাইবো তাই করব। তারা আমাদের ক্ষমতাবান, অথচ তারাই আমাদেরকে ফোর্স করে। ঠিক একইভাবে ঈশ্বর সৃষ্টি করেছে বাজ পাখিকে, অথচ বাজ পাখি ঈশ্বরের অন্যান্য সৃষ্টিকে ধ্বংস করে, যেমনটা আমাদের সমাজে হয়। তাহলে কি সত্যি টেড হিউজ এতটুকু পলিটিক্যাল ইস্যুর মধ্যে ঢোকাননি বললেই কি মেনে নেওয়া যায় না? তিনি নিশ্চয়ই ঢুকিয়েছেন, বাট স্বীকার করতে চাননি। যাই হোক, এরপর কি বলা হচ্ছে দেখো। তাহলে বাজ পাখি বললে সবই তো আমার, সুতরাং আমি যখন চাইবো, যেখানে চাইবো হত্যা করব। দ্যার ইজ নো সফিস্ট্রি ইন মাই ব্লাড। আচ্ছা, সফিস্ট্রি জিনিসটা কি? ওই যে বলে না যে একটা অপরাধ করে সেই অপরাধটাকে ঢাকার জন্য কিছু একটা লজিক দেওয়া, মানে সেটাকে একটা ভালো কথার মোড়কে ঢেকে রাখা। সফিস্ট্রি শব্দটা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা নোট পেয়ে যাবে। তো এখানে যেটা দেওয়া আছে সেটা কি বলা হচ্ছে? দ্য ক্লেভার ইউজ অফ আর্গুমেন্টস দ্যাট সিমস ট্রু বাট আর রিয়েলি ফলস। মানে যেটাকে শুনে মনে হবে হ্যাঁ সত্যি কথাই তো, কিন্তু অ্যাকচুয়ালি ফলস, যেটা মানুষরা সবসময় করে থাকে। মানুষরা কিন্তু সবসময় নম্রতার আড়ালে হিংস্রতাকে ঢেকে রাখার চেষ্টা করে। আমরা হিংস্র মনোভাবটাকে ঢেকে রাখার জন্যই কিন্তু নম্রতার আশ্রয় নিই। আসলে আমরা প্রত্যেকেই মনে মনে হিংস্র, আসলে আমরা প্রত্যেকেই মনে মনে কিন্তু কোনো না কোনো একটা খারাপ ইন্টেনশন নিয়ে চলি, বাট সেটাকে একটা কোনো নৈতিকতার মোড়কে ঢেকে দিই। আর নৈতিকতা আছে বলি সমাজে হিংস্রতা হয়তো একটু কম আছে, কিন্তু বাজ পাখির সমাজে তো নৈতিকতা নেই। তাই সে কি বলছে যে দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, আমার এই গোটা শরীরের মধ্যেই নম্রতা, ভদ্রতা বা এইভাবে নম্রতা দিয়ে সত্যটাকে ঢেকে রাখার কোনো টেন্ডেন্সি নেই। আমি যেটা সত্য সেটা সত্য এবং সেটা বলিষ্ঠভাবে করি, পাওয়ারফুলি করি। আমি কোনো সত্যকে মিথ্যার আশ্রয় নিয়ে ঢেকে দিই না। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস। আমার ম্যানার অর্থাৎ আমার ভদ্রতা কি জানো? টিয়ারিং অফ হেড অর্থাৎ মাথা ছিঁড়ে নেওয়া। এই যে একটা দেখো অপোজিট শব্দ বসে গেল না, ম্যানার অথচ বলা হচ্ছে টিয়ারিং অফ হেড। আমার ভদ্রতা হলো মাথা ছিঁড়ে নেওয়া, তোমাদের ভদ্রতা তো মিথ্যাকে ঢেকে রাখা, কিন্তু আমার ভদ্রতা মিথ্যাকে ঢেকে রাখা নয়, বা আমার কাছে কোনো কিছু মিথ্যা বলে হয় না, আমার কাছে কোনো পাপ বলে কিচ্ছু হয় না, কারণ এটাই দুনিয়ার নিয়ম। আমার জন্মই হয়েছে শিকার করে খাওয়ার জন্য, সুতরাং আমি শিকার করে নিই। একনায়করাও ঠিক এটাই বলে। তারা বলে যে আমার জন্মই হয়েছে দেশের ভালো করার জন্য, এবং দেশের ভালো করার স্বার্থে আমি তোমার শিরচ্ছেদ করতে পারি। আমার কাছে কোনো মার্সি নেই, বাজ পাখির কাছেও কোনো মার্সি নেই। তার যেটা শিকার সে তার শিরচ্ছেদ করবে, এর জন্য কোনো সে সফিস্ট্রির আশ্রয় নেবে না, মিথ্যা ছলনার আশ্রয় নেবে না। এরপর কি বলা হচ্ছে দেখো, দ্য অ্যালটমেন্ট অফ ডেথ ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট। তাহলে বাজ পাখি কি বলছে যে এটা কিভাবে রেসপন্সিবল ফর দ্য স্প্রেডিং অফ ডেথ, মৃত্যু ছড়িয়ে দেওয়ার জন্য। বাজ পাখি বলছে আমার দায়িত্বই হলো অ্যালটমেন্ট অফ ডেথ, মৃত্যুর অ্যালটমেন্ট করা,
এবার শব্দটা লক্ষ্য করে, অ্যালটমেন্ট শব্দটার অর্থ হলো পর্যায়ক্রমে সাজানো, একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী সাজানো। তার মানে বাজ পাখি কিন্তু র্যান্ডমলি যে কোনো কাউকে খেয়ে নিচ্ছে বা র্যান্ডমলি যে কোনো কাউকে মেরে দিচ্ছে তা নয়। বাজ পাখি বলছে হ্যাঁ আমি একটা নির্দিষ্ট ক্রম মেনে এই কাজটা করি। আমার জন্মই হয়েছে তোমার মৃত্যু রেখে বা এই প্রকৃতির অন্যান্য জন্তুদের মৃত্যু রেখে পরপর সজ্জিত করা, আজকে মরবে, কালকে মরবে, পরশুকে মরবে তা নির্ধারণ করা। ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট, আমার ওড়ার পথ একটা দিকেই নির্দিষ্ট, আমি দিকভ্রষ্ট নই, আমার একটা নির্দিষ্ট দিক আছে যে হ্যাঁ আমার কাজই হলো হত্যা করা এবং আমি সেই পথেই উড়ে যাই। থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, এই যে এখানেও তাকে দুটো অপোজিট শব্দ প্রয়োগ করে দেওয়া হলো, বোনস অফ দ্য লিভিং, জীবন্তের হাড়ের মধ্য দিয়ে। জীবন্তের হাড়ের মধ্য দিয়ে মানে জীবন্ত আর হাড় দুটো শব্দ আলাদা আলাদা দেওয়া হলো। বোন কখন হয়? নর্মালি যখন মানুষ মারা যায় তারপরে তাকে সেটাকে বোনস বলা হচ্ছে, আর লিভিং মানে কিন্তু প্রাণবন্ত থেকে বোঝানো হচ্ছে। অর্থাৎ বাজ পাখি কি বলছে, আমি মৃত্যু এবং বেঁচে থাকা এই দুইয়ের মাঝখান দিয়ে উড়ে যাই, অর্থাৎ মৃত্যু এবং বেঁচে থাকার মাঝখানে আমি এসে প্রবেশ করি এবং মৃত্যুকে ডেকে আনি। তুমি জীবন্ত ছিলে, ঘুরে বেড়াচ্ছিলে, একটা ইঁদুর ঘুরে বেড়াচ্ছিল, বাজ পাখি হঠাৎ করে উড়ে এসে সেই ইঁদুরটাকে শিকার করলো, সেই লিভিং র্যাট পরিণত হলো তখন বোনসে। সুতরাং বাজ পাখি প্রবেশ করে হাড় এবং জীবন এই দুইয়ের মাঝে, অর্থাৎ মৃত্যু এবং জীবন এই দুইয়ের মাঝে নেমে আসে বাজ পাখি। তারপরে কি বলা হচ্ছে, নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট, অর্থাৎ কোনো আর্গুমেন্টের অধিকারী নাই আমার যে কোনো আর্গুমেন্টের প্রয়োজনীয়তা নাই যেটা আমার যে রাইট বা আমার যেটা অধিকার সেটাকে ব্যাখ্যা করার জন্য। অর্থাৎ বাজ পাখি বলছে আমি মানুষ নই, মানুষ কোনো একটা ভুল কাজ করে সেই কাজটা সে কেন করলো তার সে ব্যাখ্যা দেয়, কিন্তু আমি মনেই করি না আমি যে কাজটা করছি সেটা ভুল, সুতরাং আমার এই কাজের জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, আমি যা করছি তা ঠিকই করছি, আমার কাজই হলো হত্যা করা এবং এই হত্যা করার জন্য আমি কোনো ব্যাখ্যা দিতে রাজি নই বা ব্যাখ্যার প্রয়োজনও নেই আমার। এরপরে কি বলা হচ্ছে দেখো, লাস্ট স্ট্যান্ডে চলে এসেছি, দ্য সান ইজ বিহাইন্ড মি, সূর্য আমার পেছনে আছে। এবার দেখো এখানেও একইভাবে সানটারও দুটো মিনিং বা দুটো ইন্টারপ্রিটেশন করা যেতে পারে। সানকে আমরা একটা আলটিমেট পাওয়ার সোর্স বলতে পারি অবশ্যই, তাহলে সূর্য বা একটা আলটিমেট পাওয়ার সোর্স আমার পিছনে রয়েছে, তার মানে এ আমাকে সহায়তা করছে, আমি যা কাজ করছি সেই সমস্ত কাজে এও আমাকে সহযোগিতা করছে। আবার পাশাপাশি, ঠিক আছে, পাশাপাশি আমরা কি বলতে পারি যে সান বা সূর্যকে অ্যাকর্ডিং টু দ্য হিন্দু মাইথোলজি সূর্য দেবতা পুজো করা হয়, তাহলে একইভাবে আবার সেই গডের রেফারেন্স চলে এলো। তার মানে বাজ পাখি কি বলছে যে গড আমাকে ক্রিয়েট করেছে এই ধ্বংস করার জন্য, সুতরাং আমার এই মৃত্যু প্রদান করার পেছনে বা আমার এই ধ্বংসাত্মক টেন্ডেন্সির পেছনে হাত রয়েছে ঈশ্বরের, গডের, অর্থাৎ এটা তো ঈশ্বরের আশীর্বাদ, আমি যে কাজটা করছি সেটা ঈশ্বর নির্ধারণ করে দিয়েছেন, আমি যে কাজটা করছি সেখানে সূর্যের সহায়তা রয়েছে, অর্থাৎ শক্তির সহায়তা রয়েছে, ঈশ্বরের সহায়তা রয়েছে। নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগান, বাজ পাখি বলছে আমি যেদিন থেকে এই কাজ করাটা শুরু করেছিলাম অর্থাৎ শিকার করাটা শুরু করেছিলাম সেদিন থেকে আজ কিছুই পরিবর্তন হয়নি। দেখো এটা বাস্তবে সম্ভব নয়, আমরা সবাই জানি, কারণ প্রকৃতিতে প্রতি মুহূর্তে ইভ্যালিউশন আসবে, এটাই তো নিয়ম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এই যে খাদ্য খাদকের যে সম্পর্কটা সেটা কিন্তু প্রকৃতিতে চেঞ্জ হয় না। বাজ পাখি সাপ খাচ্ছে, কাল সাপ বাজ পাখিকে খাবে এমনটা কিন্তু হতে আমরা দেখিনি, তাই না? মানুষ শাকসবজি খাচ্ছে, কাল শাকসবজি মানুষকে খাবে এটা কিন্তু আমরা হতে দেখবো না, হতে দেখলেও কত বছর বাদ বা কত জেনারেশন পর দেখবো সেটা আমরা কেউ জানি না, সুতরাং ওই চেঞ্জটাকে আমরা কেউ চেঞ্জ বলে ধরতেই পারি না। তাহলে বাজ পাখি বলছে শুরু থেকে আজ অব্দি আমি আজ কোনো পরিবর্তন দেখিনি। পরিবর্তন বলতে কোন পরিবর্তনের কথা বলছে? এই যে খাদ্য শৃঙ্খলের পরিবর্তন, খাদ্য খাদকের সম্পর্কে যে পরিবর্তন সেটার কথা বলছে, নট দ্য চেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে পরিবর্তনের কথা না, এটা অনেকে ভুল পাবে যে বাজ পাখি বলছে আমি পৃথিবীতে জন্ম থেকে আজ কোনো পরিবর্তন দেখিনি, না, পৃথিবীর পরিবর্তনের কথা বাজ পাখি বলে না, তার তাতে কিছু যায় আসে না, সেই খাদ্য শৃঙ্খলটার কথা বলছে। অর্থাৎ আমি সবার টপে ছিলাম, আজও টপেই আছি, এইটা সে আবার প্রমাণ করতে চাইছে। সেদিনও আমি খাদ্য শৃঙ্খলের উপরে ছিলাম, আজ আমি খাদ্য শৃঙ্খলের উপরে আছি, অর্থাৎ সেদিনও আমি সর্বশক্তিমান ছিলাম, আজ আমি সর্বশক্তিমান আছি। অর্থাৎ বাজ পাখি এখানে তার পাওয়ারটাতে ফোকাস করছে, ক্ষমতাটাতে ফোকাস করছে, তাই সে বলছে শুরু থেকে আজ অব্দি আমি কোনো পরিবর্তন দেখিনি।
মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ। আমার চোখ কোনো পরিবর্তনকে অনুমতি দেয়নি। তার মানে বাজ পাখি সে নিজের প্রতি এতটাই দৃঢ়, মানে কনফিডেন্ট যাকে বলা যেতে পারে, যে সে বলছে যে আমি এতটাই কনফিডেন্ট, ইভেন আমার চোখ সেটাকেও পর্যন্ত আমি কোনো পরিবর্তন দেখতে দিইনি। অর্থাৎ আমার চোখে এখনো আগে যা ছিল এখনো তাই আছে। কিন্তু এবারে এইখানে আবার একটা শব্দ লক্ষ্য করা আছে, মাই আই, আমার চোখ, এটা সিঙ্গুলার নাম্বার বলা হয়েছে। তাহলে এই চোখটা নিশ্চয়ই এই সাধারণ আমরা যে চোখ বুঝি সেটাকে বোঝাচ্ছে না, তাহলে মাই আইজ বলতো, আমার চোখগুলি বলতো। কারণ বাজ পাখির তো একটা চোখ নয় রে বাবা, দুটো চোখ, আমাদের মতোই দুটো চোখ তার। তো সুতরাং সেখানে মাই আইজ বলার কথা, কিন্তু বলা হচ্ছে মাই আই, আমার চোখ। তাহলে এখানে আই বলতে ফিজিক্যাল আইয়ের কথা বলা হলো না, এখানে আই শব্দটা অন্য অর্থ রয়েছে। ওই হীরক রাজার দেশে, আমি জানি না তোমরা দেখেছো কিনা, যদি দেখে থাকো হ্যাঁ লক্ষ্য করবে হীরক রাজার দেখবে সিংহাসন যেখানে হীরক রাজা বসতো, সেখানে তার পেছনে দেখবে একটা চোখের সাইন থাকতো, আই। ঠিক আছে, আর একটা বই বলছি যেটা সম্ভবত জর্জ ওরওয়েলের লেখা মনে হচ্ছে, টাইটেলটা এই মুহূর্তে আমি শিওর হতে পারছি না, জর্জ ওরওয়েলই মনে হচ্ছে। 1984 বলে একটা বই আছে দেখবে, 1984, অনেকে হয়তো বইটা দেখেওছো। সেই বইটারও কভার পেজে দেখবে চোখের ছবি আছে। আর রিসেন্টলি একটা শো তো তোমরা এইটার সঙ্গে তো সবাই পরিচিত, দ্যাট ইজ বিগ বস, সেখানেও দেখবে লোগোটা তাদের চোখ, একটা চোখ। ওই বিগ বসের যে চোখের সাইন তেমনই ছিল হীরক রাজার দেশের চোখের সাইনটা, ওই রকমই একই রকম সাইন। তাহলে এই প্রত্যেকটা জায়গাতে লক্ষ্য করে এখানে চোখকে কিন্তু অ্যাজ আ সিম্বল হিসেবে প্রয়োগ করা হয়। কিন্তু এই চোখটার অর্থ কি? এর চোখটার অর্থ হলো পর্যবেক্ষণ, সার্ভাইভেলেন্স। অর্থাৎ আমি তোমাকে লক্ষ্য রাখছি, 24 ঘন্টা লক্ষ্য রাখছি। তার মানে বাজ পাখি এখানে তার ফিজিক্যাল আইটার কথা বললো না, তার পর্যবেক্ষণ করার কথা বললো। অর্থাৎ বাজ পাখি বললো আমার পর্যবেক্ষণে আমি কোনো পরিবর্তন দেখিনি, বা আমার পর্যবেক্ষণকে আমি আমার কোনো পরিবর্তন দেখতে দিইনি। বাজ পাখি নিজেকে এতটাই পাওয়ারফুল মনে করে, সে চাইলেই এই পৃথিবীকে কন্ট্রোল করতে পারে, তাই সেই পৃথিবীকে কন্ট্রোল করেছে, কোনো চেঞ্জ সে হতে দেয়নি। তারপরে কি বলা হচ্ছে, আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আমি এই সমস্ত জিনিসকে ঠিক এই রকমই রাখতে চলেছি। এই লাইনটার মধ্য দিয়ে বাজ পাখির যে নিজের প্রতি একটা কনফিডেন্ট বা পাওয়ারফুল ফিলিং, সেটা আরো দৃঢ়ভাবে প্রকাশ হচ্ছে। বাজ পাখি যেন মনে করছে যে হি ইজ দ্য সুপ্রিম পাওয়ার, হি ইজ আ গড লাইক ফিগার, হি ক্যান কন্ট্রোল এনিথিং অ্যান্ড এভরিথিং অফ দিস ওয়ার্ল্ড। The changes will only come if he wants. পরিবর্তন তখনই আসবে যদি সে চায়, আর সে চায় না এই দুনিয়ায় কোনো পরিবর্তন আসুক। খাদ্য শৃঙ্খল যেমন চলছে তেমন চলুক, হিংস্রতা যেমন আছে তেমন থাকুক, শান্তি যেমন আছে হিংস্রতাও কিন্তু এই প্রকৃতির বৈশিষ্ট্য। স্বামী বিবেকানন্দ বলেছিল না, ওই যে গডেস কালী নিয়ে যখন তিনি মন্তব্য করেছিলেন, যে শুধু কেন নম্রতার আমরা উপাসনা করি, ভয়ঙ্করতার তো উপাসনা করতে হবে। যেটা ভয়ঙ্কর সেটাকে ভয়ঙ্কর বলেই মানতে হবে, কারণ ভয়ঙ্করতা এবং নম্রতা দুটোই সমাজের অংশ, দুটোই প্রকৃতির অংশ। তাহলে যেমন করে আমরা ইনোসেন্সকে অ্যাকসেপ্ট করছি, তেমন করে ভায়োলেন্সকেও অ্যাকসেপ্ট করতে হবে। তাই বাজ পাখি আমাদেরকে সেটাই বুঝিয়ে যাচ্ছে, প্রকৃতির একটা নিজস্ব আইন আছে। এখানে যেমন বিউটি আছে, তেমন এখানে বোল্ডনেসও আছে, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ভায়োলেন্স ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য নেচার। এবং এই কথাটাই টেড হিউজ শেষমেশ প্রমাণ করে গেলেন হকের কথার মাধ্যমে। এবারে এই যে শেষের অংশটাতে এইখানটা এসে ওই যে ইন্টারপ্রিটেশনটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে, এইখানে এসে একটু গন্ডগোল পাকিয়ে যায়, যেখানে টেড হিউজ অ্যাকসেপ্ট করাচ্ছেন আমাদের যে মানতে হবে যে ভায়োলেন্স এই সোসাইটির একটা ইন্টিগ্রাল পার্ট। কিন্তু একজন কবি হিসাবে তো কোনোদিন কোনো কবি বলতে পারেন না যে সমাজের মধ্যে ভায়োলেন্স থাকুক, প্রাণী জগতের মধ্যে ভায়োলেন্স আছে এবং সেটা কবি মানতে বলছেন, ওদের জগতে এটা থাকবেই, কিন্তু আমি মনুষ্য জগতে ভায়োলেন্সটা হোক বা থাকুক সেটা তো আমি চাইতে পারি না একজন কবি হিসাবে। তাই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পার্সপেক্টিভে তিনি কখনো কখনো বলেছেন, বাট পুরোটা যে বলেছেন সেটা আমরা বলতে পারি না। সিম্পলি হকের দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা এটাকে দেখব, যেখানে গোটা কবিতাতে তিনি এই হককে একটা পাওয়ারফুল অ্যারোগেন্ট বার্ড হিসাবে পরিগণিত করলেন, যে নিজেকে গড লাইক ফিগার বলে ভাবে।